সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি ইসলাম চ্যানেল বাংলার নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান দি লিগাল শোতে। দর্শক, এই অনুষ্ঠানটি প্রতি বুধবার সন্ধ্যা ৮টা থেকে ৯টার মধ্যে অনুষ্ঠিত হয়ে থাকে। এই অনুষ্ঠানটি মূলত আইনি অনুষ্ঠান। সমসাময়িক যে আইনগুলো রয়েছে সেটি স্পেশাল ইমিগ্রেশন ল যে চেঞ্জেসগুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা আমরা করে থাকি, অথবা যে কোনো একটি স্পেসিফিক টপিক নিয়ে আলোচনা করে থাকি। আপনারা যদি এই অনুষ্ঠানটি সরাসরি দেখতে চান তাহলে স্কাই চ্যানেল 784-এর পাশাপাশি ইসলাম চ্যানেল বাংলার যে ফেসবুক পেজটি রয়েছে সেখানে আপনারা দেখে থাকতে পারেন এবং ইসলাম চ্যানেল বাংলার যে ওয়েবসাইটটি রয়েছে সেখানেও দেখতে পারেন। আমাদেরকে যদি আপনাদের কোনো প্রশ্ন করতে চান, আমাদের কাছে যদি কোনো কিছু জানতে চান, আমাদের অতিথি যিনি থাকেন তার কাছে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আপনারা স্টুডিওর যে নাম্বারটি রয়েছে সেটিতে কল করতে পারেন। কিছুক্ষণের মধ্যে নাম্বারটি স্ক্রিনে দেখা যাবে। তারপরও আপনাদের সুবিধার্থে আমি নাম্বারটি বলে দিতে চাই। নাম্বারটি হলো 0203-874-6784। এই নাম্বারে আপনারা সরাসরি আমাদেরকে কল করতে পারেন। আপনাদের কলের উপরে ভিত্তি করেই আমরা সাজেশন অথবা অ্যাডভাইসগুলো দিয়ে থাকি। যেহেতু ডকুমেন্টস দেখে কোনো অ্যাডভাইস দেওয়ার সুযোগ থাকে না, সেহেতু ইন ডিটেলস অ্যাডভাইস এখানে দেওয়া হয় না এবং এটি একটি জেনারিক অ্যাডভাইস হয়ে থাকে। সেই জন্য আপনারা যদি আপনাদের কোনো ডিটেলস অ্যাডভাইস দরকার হয় অবশ্যই কোনো সলিসিটর অথবা ব্যারিস্টারের কাছ থেকে সেটি নিয়ে থাকবেন। দর্শক, আজকে আমরা যে বিষয়টি আলোচনা করবার জন্য ঠিক করেছি সেটি হলো খুবই আলোচিত বিষয়। যে সম্প্রতি আপনারা জানেন গভর্নমেন্ট অ্যাসাইলাম সিকারদেরকে অথবা ইলিগাল মাইগ্রেন্টদেরকে অথবা যদি আমরা বলি যে আনডকুমেন্টেড যারা এখানে রয়েছে তাদেরকে রুয়ান্ডায় পাঠানোর পরিকল্পনা করেছে এবং একটি আইন পাশ করেছে পার্লামেন্টে। সে আইন নিয়ে অনেক সমালোচনা রয়েছে, অনেক আলোচনা রয়েছে, সরকার দল বিরোধী দলের মধ্যে মতভেদ রয়েছে। সেটা নিয়ে আমরা আজকে ডিটেলস আলোচনা করব। সেই আলোচনা করবার জন্যে আমাদের সাথে যিনি আজকে স্টুডিওতে উপস্থিত আছেন তিনি আপনাদের খুবই পরিচিত মুখ, আমাদের কমিউনিটির খুবই সুপরিচিত একজন ব্যারিস্টার এবং একজন চার্টার্ড লিগ্যাল এক্সিকিউটিভ। তিনি দীর্ঘদিন যাবৎ এই প্রফেশনে আছেন এবং বিভিন্ন চ্যানেলেই উনি আইনি সেবা দিয়ে থাকেন, আইনি অনুষ্ঠান করে থাকেন। তিনি আমাদের ব্যারিস্টার এম এ মুহিত খান। আমি আমাদের আজকে যিনি অতিথি রয়েছেন তাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাতে চাই। মুহিত ভাই, কেমন আছেন? আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আমি ভালো আছি। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ এবং ইসলাম চ্যানেল টিভির এই যে যারা দায়িত্বে আছেন ইসলাম যে লিগাল শো, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরাও আপনাকে এখানে পেয়ে ধন্য যে আপনি আমাদেরকে অনেক ব্যস্ততার মাঝে সময় দিয়েছেন। মুহিত ভাই, আমি যেটি বলছিলাম যে আমরা আজকে রুয়ান্ডা অ্যাক্ট যেটি সেটি নিয়ে আলোচনা করতে চাই। আপনি যদি আমাকেই আলোচিত আইনটি নিয়ে একটা ওভারভিউ দেন যে আসলে আইনটি কাদের জন্য, কেন, কিভাবে হলো এবং একটু ব্যাকগ্রাউন্ডে যদি বলেন যে কখন থেকে এটা শুরু হলো, এই আলোচনাটাই বা মাঠে আসলো কখন, পার্লামেন্টে উঠলো কখন, কোর্টে গেল কখন এবং কাদেরকে টার্গেট করে বেসিক্যালি এই আইনটি করা হলো, আমরা ইন ডিটেলস আলোচনা করতে চাই। আপনি আমাদেরকে শুরু থেকে একটু শুরু করেন যে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে। যদি গোড়ার দিকে তাকাই, আপনি জিজ্ঞেস করেছেন কেন এই আইনটা আনা হয়েছে। দুটো পারপাস। প্রথমত হচ্ছে যে নেট মাইগ্রেশনকে কমিয়ে আনার জন্য এবং অবৈধ মাইগ্রেন্টদের যে অনুপ্রবেশ যুক্তরাজ্যের ভূমিতে, সেই অনুপ্রবেশ ঠেকানোর জন্যই কিন্তু সরকারের পক্ষ থেকে এই উদ্যোগটি গ্রহণ করা হয়েছে। কাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে আপনি আমাকে জিজ্ঞেস করেছেন। শুরুর দিকে প্রথম যে ডেটটি, এটি খুবই ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে 1 জানুয়ারি 2022, অর্থাৎ 1 জানুয়ারি 2022 এর পরের থেকে যে সকল মাইগ্রেন্ট অবৈধ পথে ডিঙিতে করে অথবা নৌকাতে করে যুক্তরাজ্যের ভেতর প্রবেশ করেছেন এবং তারা যুক্তরাজ্যে প্রবেশ করে যদি অ্যাসাইলাম ক্লেম করে থাকে অথবা এখন যারা অ্যাসাইলাম ক্লেম করছে এই অবৈধ পথ পাড়ি দিয়ে যুক্তরাজ্যের ভূখণ্ডে প্রবেশ করে, তাদেরকে দমন করার জন্য মুফতির পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে এই নতুন একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এবং আপনি যথার্থই বলেছেন যে আনডকুমেন্টেড ইলিগাল মাইগ্রেন্টদের দমন করার জন্য এই বিষয়টিকে সামনে রেখে সরকার এই কাজটি করেছেন। মূলত একটি জায়গাতে ধোঁয়াশা রয়ে গিয়েছে, সেই ধোঁয়াশাটা হচ্ছে এটি কি শুধুমাত্র আনডকুমেন্টেড অথবা ইলিগাল মাইগ্রেন্টদের ক্ষেত্রে প্রযোজ্য হবে নাকি সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে। মূলত এই আইনটি কিন্তু সবার ক্ষেত্রে আপাতত দৃষ্টিতে সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে না ফর টাইম বিং। আইনের ব্যাকগ্রাউন্ডে বলা হয়েছে আরেকটি ছিল যে স্টপ দি বোট, যে ইলিগাল মাইগ্রেশনদের কমানোর জন্য যে বিষয়টি সরকার গ্রহণ করছিল, তার মনে হচ্ছে ডিঙিতে করে নৌকাতে করে অবৈধ পথে যে সমস্ত মাইগ্রেন্ট, আমি আবারও ক্লিয়ার করে বলছি, যারা অবৈধ পথে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন। এখন আনডকুমেন্টেড অনেকভাবে থাকতে পারে, কেউ বৈধ পথে প্রবেশ করেও আনডকুমেন্টেড হয়ে যেতে পারে, কেউ বৈধ পথে প্রবেশ করেও অবৈধ মাইগ্রেন্ট হয়ে যেতে পারে। তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না, তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যারা অবৈধ পথে যুক্তরাজ্যে ডিঙিতে করে নৌকাতে করে প্রবেশ করেছে।
আর যে অ্যাক্টের কথা আপনি বলেছেন রুয়ান্ডা অ্যাক্ট, মূলত এই অ্যাক্টটির মেইন নামটি হচ্ছে এই সেফটি অফ রুয়ান্ডা অ্যাজাইলাম অ্যান্ড ইমিগ্রেশন অ্যাক্ট 2024। পার্লামেন্ট থেকে এই আইনটিকে পাশ করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে এটি পরিসংখ্যান দেখা গিয়েছে যে প্রায় 52,000 অ্যাসাইলাম সিকার যারা অবৈধ পথে যুক্তরাজ্যে প্রবেশ করেছে তাদেরকে রুয়ান্ডাতে পাঠিয়ে দেওয়া হবে। এবং আইনের খুব শক্তিশালী কঠোর বিধান বলা হয়েছে, যদি তারা অ্যাসাইলাম ক্লেম করে তাদের অ্যাসাইলাম ক্লেমগুলোকে যাচাই বাছাই করা হবে রুয়ান্ডাতে, এবং যদি তারা সাকসেসফুল হয় তাদের অ্যাসাইলাম ক্লেমের ক্ষেত্রে, তাহলে তাদেরকে কিন্তু যুক্তরাজ্যে ফিরিয়ে নিয়ে আসা হবে না, তাদেরকে রুয়ান্ডাতে পুনর্বাসন করা হবে। এই হচ্ছে মূলত আইনের ব্যাকগ্রাউন্ড। মুজিব ভাই, আপনি একটি কথা উল্লেখ করেছেন যে 1 জানুয়ারি 2022 থেকে যারা এখানে চ্যানেল ক্রস করে ঢুকেছে স্মল বোট দিয়ে অথবা এনি আদার ওয়েতে, যেটা তারা ভিসা নিয়ে ঢুকে, সোজা কথা আমরা যদি বলি যে ভিসা নিয়ে ঢুকে, তাহলে তার আগে যারা ঢুকেছে তারা কিন্তু এই আইনের আন্ডারে পড়তেছে না। জি, এক্স্যাক্টলি। এবং আইনটি কিন্তু ইফেক্টিভ হয়েছে 25 এপ্রিল 2024। এর আগে কিন্তু এই ধরনের আইন আমরা দেখিনি মানে যুক্তরাজ্যের আইন ব্যবস্থায়। এবং বর্তমান যে প্রাইম মিনিস্টার আমাদের যুক্তরাজ্যের ঋষি সুনাক, তিনি কিন্তু বলেছেন তিনি ইতিমধ্যে বলে দিয়েছেন যে আগামী 10 থেকে 12 সপ্তাহের ভিতরে ফ্লাইট উড্ডয়ন শুরু হবে। যুক্তরাজ্যের ভূমি ছেড়ে অ্যাসাইলাম সিকারদেরকে বোঝাই করে ফ্লাইট রুয়ান্ডাতে প্রবেশ করবে। এই বিষয়টি আমরা তো গত বছর দেখেছি যে এই ধরনের আরেকটি আইন সরকার করতে চেয়েছিল, যেটির নাম ছিল যে দি ইলিগাল ইমিগ্রেশন বিল নামে, যেটি সুপ্রিম কোর্ট রিজেক্ট করে দিয়েছে। সেটা নিয়ে আপনার মন্তব্য কি, যে সেটা হওয়ার পরেও গভর্নমেন্ট আবার এতটা অ্যাডামেন্ট কেন হয়ে গেল যে এই আইনটি করলো, এবং কোর্টকে এটা কি বলা যায় কিনা যে কোর্টকে বাইপাস করে আবার পার্লামেন্টে আইনটি পাস করলো? সরাসরি যদি আমাকে উত্তর দিতে হয় তাহলে একটু গোড়ার দিকে যেতে হবে, কোন জায়গা থেকে সমস্যাটি শুরু হয়েছে এবং কেন এই বিষয়টি সুপ্রিম কোর্টের দ্বার প্রান্ত পর্যন্ত পৌঁছে গিয়েছে। গোড়ার দিকে আমরা দেখেছি প্রাথমিক অবস্থায় তৎকালীন যে হোম সেক্রেটারি পিটি প্যাটেল, তিনি যখন ক্ষমতায় ছিলেন, তিনি কিন্তু একটি রুয়ান্ডা ট্রিটি করেছিলেন এবং সেই ট্রিটির অধীনে তিনি পদক্ষেপ গ্রহণ করেছিলেন অ্যাসাইলাম সিকারদেরকে রুয়ান্ডাতে পাঠানোর জন্য। একটি ফ্লাইট কিন্তু রেডি হয়ে গিয়েছিল, 11 অ্যাসাইলাম সিকারদেরকে নিয়ে ফ্লাই করে চলে যাবে রুয়ান্ডাতে। ঠিক সেই সময় অ্যাসাইলাম সিকারদের একটি পক্ষ থেকে ওই ফ্লাইটটির বিরুদ্ধে, উড্ডয়নের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এবং আমরা জানি যে এটি এটি ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস পর্যন্ত এই মামলাটি গিয়েছিল। তো তখন হাইকোর্টের দ্বার প্রান্তে মামলাটি গিয়ে পৌঁছায়। হাইকোর্টের মহামান্য বিচারপতিগণ একত্রিত হয়ে, আমার যতটুকু মনে পড়ে ডিসেম্বর 2022-তে ঘটনা, হাইকোর্টের মহামান্য বিচারপতিগণ ওনারা মন্তব্য প্রকাশ করে বলেছেন যে রুয়ান্ডা ট্রিটিটি আইনগতভাবে সিদ্ধ, বৈধ একটি ট্রিটি। পরবর্তীতে আমরা দেখেছি এর বিরুদ্ধে অ্যাসাইলাম সিকারগণ জেগে ওঠেন, তারা অ্যাপিল করেন, কোর্ট অফ অ্যাপিলের দ্বার প্রান্তে এই তৎকালীন ট্রিটি গিয়ে উপস্থিত হয়। এবং আমরা দেখেছি যে 29 জুন 2023-তে কোর্ট অফ অ্যাপিলের মহামান্য বিচারপতিগণ একত্রিত হয়ে বলেছিলেন এই রুয়ান্ডা ট্রিটিটি অবৈধ এবং এটি রুয়ান্ডা কোনো থার্ড সেফ কান্ট্রি নয়। তাহলে আমরা দেখেছি যে কোর্ট অফ অ্যাপিলের দ্বার প্রান্তে গিয়ে সরকার পরাজিত হয়ে গেছেন এই ট্রিটি বাস্তবায়ন করতে গিয়ে। তখন সরকার যেটি করেছেন, মানে মুখ রক্ষা করার জন্য, তো যেটি রাজনৈতিক উদ্দেশ্যে যেটি হোক না কেন, সরকার তখন এই সিদ্ধান্তের বিরুদ্ধে অ্যাপিল করেছিলেন কোথায়? সুপ্রিম কোর্টে, হাইয়েস্ট কোর্ট অফ দ্য ল্যান্ড। যখন সরকার এই অ্যাপিলটি করেছেন তখন সুপ্রিম কোর্টের যে মহামান্য বিচারপতিগণ, তারা কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিং অন দি বেসিস অফ ফ্যাক্ট ফাইন্ডিং এভিডেন্স, তার উপর বেস করে সুপ্রিম কোর্ট, হাইয়েস্ট কোর্ট অফ দ্য ল্যান্ড, সেই কোর্টের মহামান্য বিচারপতিগণ ঘোষণা করেছেন রুয়ান্ডা কোনো থার্ড সেফ কান্ট্রি নয়। এবং অ্যাসাইলাম সিকারদেরকে যদি রুয়ান্ডাতে ফেরত পাঠানো হয় তাদের লাইফ কি সিকিউর হবে কিনা সেক্ষেত্রে সন্দেহ রয়ে গেছে। এবং সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এটিও বলা হয়েছে যে রুয়ান্ডা ট্রিটি এটিও আইনগতভাবে বৈধ নয়। তো যেহেতু আমরা দেখতে পেয়েছি কোর্ট অফ অ্যাপিলের দ্বার প্রান্তে গিয়ে সরকার হেরে গিয়েছে এবং সুপ্রিম কোর্টের দ্বার প্রান্তে গিয়ে সরকার হেরে গিয়েছে, তো তখন সরকার বাধ্য হয়ে নতুন আরেকটি আইন তৈরি করেছে, পার্লামেন্টে এই আইনটিকে পাশ করেছে, মানে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে। এবং এই জায়গাতে আমরা থেমে গেছে। একদিকে দেখেছি আমরা সুপ্রিম কোর্ট, হাইয়েস্ট কোর্ট অফ দ্য ল্যান্ড, কোর্ট অফ অ্যাপিল, সেকেন্ড হাইয়েস্ট কোর্ট অফ দ্য ল্যান্ড, সেই কোর্টগুলির পক্ষ থেকে বলা হয়েছে রুয়ান্ডা চুক্তি অবৈধ। অন্যদিকে সরকার আরেকটি নতুন চুক্তি তৈরি করে আইন প্রণয়ন করে বলছে রুয়ান্ডা এটি থার্ড সেফ কান্ট্রি। এই একটি জায়গাতে আমরা দাঁড়িয়ে গেছি।
তাহলে সেই সময় বলা হলো, সুপ্রিম কোর্ট বলল যে রুয়ান্ডা সেফ কান্ট্রি না, সেজন্যই আইনটি কিন্তু অবৈধ ঘোষণা করা হলো এবং জি। এটি বাতিল করা হলো। কিন্তু এই কয়েকদিনে, কয়েক মাসে কিভাবে জি। চেঞ্জ হয়ে গেল? গভর্নমেন্ট আবার এটাকে কিভাবে সেফ কান্ট্রি ঘোষণা করলো, অথবা কোনো এখানে কি কোনো মেকানিজম ছিল কিনা, অথবা কোনো লিগ্যাল কোনো ম্যাটার ছিল কিনা যে এটাকে একটা দেশের সর্বোচ্চ কোর্ট, আপনি বলছেন যে হাইয়েস্ট কোর্ট অফ দ্য ল্যান্ড, তারা যেখানে জি। বলল এবং সেখানে ফ্যাক্ট ফাইন্ডিং ইস্যুসগুলো ছিল যে জি। সবকিছু নিয়ে এসেছে যে জি। আসলেই রুয়ান্ডা সেফ কান্ট্রি কিনা। জি। সেখানে যখন বলল সেফ কান্ট্রি না, কয়েক মাসের ব্যবধানে সেটা সেফ কান্ট্রি হলো কিভাবে? গভর্নমেন্ট যেহেতু বলছে সেফ কান্ট্রি হয়েছে এবং সেটার পক্ষে আইন পাশ করেছে, জি। তাহলে এখন কি আবার এই আইনটি চ্যালেঞ্জ হতে পারে কিনা, এবং সেটা হলে কিভাবে হবে, অথবা গভর্নমেন্ট কতটুকু বিপদে পড়তে পারে? চমৎকার একটি কথা বলেছেন আপনি, যে সেফ কান্ট্রি কিনা, কিভাবে ওভার দি নাইট উইদিন 2 or 3 মান্থসের ভেতরে একটি দেশ, যে দেশকে কোর্ট অফ অ্যাপিল, সুপ্রিম কোর্ট ফ্যাক্ট ফাইন্ডিং বেসিস, এভিডেন্স বেসিস বলেছেন হাই কোর্ট অফ ল্যান্ড যে রুয়ান্ডা কোনো থার্ড সেফ কান্ট্রি নয়, কীভাবে সরকার হঠাৎ করে এই রুয়ান্ডাকে থার্ড সেফ কান্ট্রি বলে অভিহিত করছে? এই জায়গাতেই বিচারের বাণী নিভৃতে কাঁদে। আমরা যারা আইনের ছাত্র, আমরা কিন্তু পড়ে এসেছি সেপারেশন অফ পাওয়ার, মানে জুডিশিয়ারি, এক্সিকিউটিভ এবং লেজিসলেটিভ, এই তিনটি বডি মানে স্বাধীনভাবে কাজ করবে। এবং আরেকটি যে বিষয়, যে একটি বডি কখনই আরেকটি বডির যে পাওয়ার যখন তারা এক্সারসাইজ করবে, তারা ইন্টারফেয়ার করবে না ডেমোক্রেটিক নর্মস অনুযায়ী। তো তাহলে সুপ্রিম কোর্ট হচ্ছে হায়েস্ট কোর্ট অফ দ্য ল্যান্ড, এবং এই কোর্ট যে সিদ্ধান্তটি দিচ্ছে, সেই সিদ্ধান্ত কিন্তু সাবঅর্ডিনেটেড যে কোর্টগুলি তারা মানতে বাধ্য। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পার্লামেন্ট যারা আইন প্রণয়ন করছে, তারা কিন্তু সর্বোচ্চ ক্ষমতা নিয়ে এবং স্বাধীন হিসেবেই তারা কিন্তু আইন প্রণয়ন করছে। অন্যদিকে সুপ্রিম কোর্ট মানে সার্বভৌমত্ব ক্ষমতা নিয়ে তাদের একটি জাজমেন্ট প্রকাশ করেছে। এখন যে জায়গাতে সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে যে রুয়ান্ডা কোনো থার্ড সেফ কান্ট্রি নয়, সেই জায়গাতে পার্লামেন্ট যদি বলে রুয়ান্ডা থার্ড একটি সেফ কান্ট্রি, এবং নতুন একটি আইন প্রণয়ন করে যদি সেই ট্রিটিকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হয়, তাহলে কিন্তু সুপ্রিম কোর্টের যে সার্বভৌমত্ব, সেই ক্ষেত্রে কিন্তু একটি ইন্টারফারেন্স হয়ে যাচ্ছে এখানে, এবং বিচারের বাণী কিন্তু আসলেই সেই ক্ষেত্রে মুখ থুবড়ে পড়বে। তাহলে আমাদের পার্লামেন্টের দায়িত্ব কী? পার্লামেন্টের দায়িত্ব হচ্ছে আইন প্রণয়ন করা। কাদের জন্য? জনগণের জন্য, জনস্বার্থ রক্ষা করার জন্য। এবং অতীতে আমরা দেখেছি যখনই সুপ্রিম কোর্ট থেকে কোনো রায় এসেছে, পার্লামেন্ট কিন্তু তখন এই সুপ্রিম কোর্টের রায়কে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে মানে নতুন নতুন আইন প্রণয়ন করেছে জনস্বার্থে। যেমন একটি এক্সাম্পল আমরা বলতে পারি কেস ল। যখন প্রাথমিক পর্যায়ে 18,600 পাউন্ডের যে ইমিগ্রেশন রুলসটি চালু করা হয়েছিল 2022 জুলাই মাসে, আপনার মনে পড়ে কিনা? 2012। ধন্যবাদ। ইয়ারটি বলতে গিয়ে একটু অনেকগুলি তথ্য তো মাথার ভিতরে, তো ধন্যবাদ আমাকে কারেকশন করার জন্য আপনাকে। তো সেই পর্যায়ে আমরা দেখেছি যে এক শ্রেণীর কিন্তু ব্রিটিশ সিটিজেন রয়েছে যারা ডিসেবল, যারা সিকনেস এবং ইলনেসের কারণে যাদের মিনিমাম ইনকাম 18,600 পাউন্ড নেই। তার মানে কি, যাদের ইনকাম 18,600 পাউন্ড তারাই খালি নিয়ে আসবে ওভারসিজ স্পাউস, আর যাদের ইনকাম 18,600 পাউন্ড নেই, ডিসেবল অথবা ইলনেসের কারণে যারা আক্রান্ত, তারা কি আনতে পারবে না? তখন কিন্তু একটি মামলা হয়েছিল হাইকোর্টের মানে দারগোড় পেরিয়ে, এটি কিন্তু সুপ্রিম কোর্টে গিয়েছিল। এবং সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতিগণ তারা কিন্তু বলেছিলেন আইনটি কিন্তু অবৈধ নয়, বাট যে মেকানিজমগুলি এবং যে সেক্টরটা রয়ে গিয়েছে জনগণের ভিতর যে একটি অংশ যারা ভিকটিম হয়ে যাচ্ছে, তাদেরকে রক্ষা করার জন্য কিন্তু সুপ্রিম কোর্ট থেকে একটি গাইডেন্স দেওয়া হয়েছিল সরকারকে। তখন কিন্তু হোম অফিস সরকারের এবং সুপ্রিম কোর্টের রায়কে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে কিন্তু নতুন গাইডেন্স প্রকাশ করেছে। যে কারণে আমরা দেখেছি নতুন ইমিগ্রেশন রুলস এসেছে, নতুন গাইডেন্স এসেছে। যারা ডিসেবিলিটিতে আছেন, যারা ইলনেসে রয়েছেন, অথবা যারা পিআইপি পাচ্ছেন, তারা কিন্তু তাদের মিনিমাম ইনকাম 18,600 পাউন্ড না হলেও কিন্তু তারা নিয়ে আসতে পারছেন তাদের ওভারসিজ স্পাউস। কত সুন্দর টান! আর সেই জায়গাতে সুপ্রিম কোর্ট, হাইয়েস্ট কোর্ট অফ দ্য ল্যান্ড, ঘোষণা দিয়েছে রুয়ান্ডা থার্ড কোনো সেফ কান্ট্রি নয়। হাউ কুড ইউ লেজিসলেট এ নিউ ল টু শো ইটস এ থার্ড সেফ কান্ট্রি? জি মুজিব, আমরা সেখানে আবার আসবো, আমাদের একটি কল আছে। জি অবশ্যই। জি দর্শক আসসালামু আলাইকুম, কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটি কি? ওয়ালাইকুম সালাম ভাই, এটা কি আপনাদের ইমিগ্রেশনের প্রোগ্রাম নাকি? জি। আচ্ছা ভাই, আমি একটা জিনিস জানতে চাইছিলাম। আমার ওয়াইফ স্পাউস ভিসা ইউকে আসছেন, আমার 2টা বাচ্চা আছে। জি। তো আমার ওয়াইফ যখন প্রথম এক্সটেনশন করি তখন আমার 18,600 বেতন ছিল না, যার কারণে আমি কেনিয়া রুটে চলে গেছিলাম। জি। এখন সেকেন্ড এক্সটেনশনের টাইম চলে আসছে আর কি। এখন আমি জানতে চাইছিলাম যে কোন কোন ডকুমেন্টগুলো লাগবে এবং কত দিনের ডকুমেন্টগুলো লাগবে, এবং IELTS কিংবা B1 এগুলো সার্টিফিকেট কিছু লাগবে নি, এই প্রশ্নটা। কি বলবো ওটা?
জি, আমরা মনে হয় আপনার প্রশ্নটি পেয়েছি। আমাদের সাথেই থাকবেন, আমাদের সম্মানিত thank you, অতিথি আপনার সালাম। প্রশ্নের অ্যান্সার দিবেন। আমি জি, বলে দেবো। ভাই, জি, ধন্যবাদ। ওনার কিন্তু প্রশ্নের মাঝখানে একটি গ্যাপ রয়ে গেছে। ওনার বর্তমান ইনকাম কত? উনি বলেছেন যে প্রথম এক্সটেনশন করার সময় ওনার 18,600 ছিল না। ধরে নিলাম এখন ওনার 18,600 ওনার রয়েছে এবং উনি সেকেন্ড এক্সটেনশনের সময় এই পয়সাটি শো করে, ইনকামটি শো করে উনি এক্সটেনশন অ্যাপ্লিকেশনের জন্য উনি অ্যাপ্লাই করবেন। আমরা কিন্তু জেনেছি ইতিমধ্যে নতুন ল চলে এসেছে হোমওয়ার্কের পক্ষ থেকে এবং বলা হয়েছে যে মিনিমাম ইনকাম কিন্তু আপনাকে অবশ্যই 29,000 পাউন্ড হতে হবে বর্তমান আইন অনুযায়ী। জি। এবং এই বছরের শেষের দিকে সেই ইনকামটি বের হচ্ছে 35,500 এবং নেক্সট ইয়ারের গোড়ার দিকে এটি হয়ে যাচ্ছে 38,700। জি। এই জায়গাতে কিন্তু উনি থেমে গিয়েছেন উনি। এবং অবশ্যই মানে যখন তিনি এক্সটেনশন অ্যাপ্লিকেশনগুলি সাবমিট করবেন সেই সময়, তবে এই জায়গাতে একটি বিষয়, যেহেতু উনি অতীত আইনের অধীনে ওনার ওয়াইফ চলে এসেছে, মাঝখানে গ্যাপ রয়ে গেছে, যেহেতু অতীত আইনের অধীনে তখন ছিল 18,600 পাউন্ড, তাহলে ওনার ক্ষেত্রে ট্রানজিশনাল পিরিয়ডটি অ্যাপ্লিকেবল হবে, যেহেতু ওনার ওয়াইফ নতুন আইনের অধীনে আসেননি। সুতরাং পুরনো আইনের অধীনে 18,600 পাউন্ডের যে ইনকামটি ছিল সেই ইনকামটি ওনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। এবং উনি যদি 6 মাসের ক্রমাগত ইনকাম দেখাতে পারেন 18,600 পাউন্ড এবং এটা 6 মাস পর্যন্ত যদি থাকে ইনকামটি, এবং এর পাশাপাশি অবশ্যই B1 টেস্ট পাস করতে হবে। দুটো ক্রাইটেরিয়া, এটি হচ্ছে আর্নিং থ্রেশহোল্ড আর এটি হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টসের থ্রেশহোল্ডটি। এবং যদি B1 টেস্ট ওনার ওয়াইফ পাস করতে পারেন তাহলে 10 ইয়ার্স রুট টুয়ার্ড সেটেলমেন্ট থেকে এটিকে কমিয়ে এনে 5 ইয়ার্স রুট টুয়ার্ড সেটেলমেন্টে নিয়ে যাওয়া হবে। এই বিষয়টি এরকম। না, সেটি যদি 5 ইয়ার্সে আসতে চায় তাহলে এখনো তো ওনার 18,600 এর ইনকামটি লাগছে। জি। আর যদি উনি কিন্তু এই জায়গাতে উনি বলেননি ওনার বর্তমান ইনকাম কত। ধরে নিই আমরা যদি আমরা দুটোই আলোচনা করি যে তাহলে তো উনি উপকৃত হবে, অন্যরা উপকৃত হবে। যদি ওনার 18,600 থাকে তাহলে একটা হিসাব, আরেকটা হলো যদি না থাকে তাহলে আবারও উনি 10 ইয়ার্স রুটে এক্সটেনশনে যাচ্ছেন। জি, এক্স্যাক্টলি। আর যদি আপনি ধরেন প্রথম এক্সটেনশনটা 18,600 উনি ফিল আপ করতে পারেনি, সেই জন্য উনি 10 ইয়ার্সে চলে গিয়েছে। তাহলে এখন যদি 18,600 ফিল আপ করে, ইংলিশ টেস্টটা ফিল আপ করে, তাহলে উনি 5 ইয়ার্সে আসবে। টাইমটা কখন থেকে চালু হবে? ক্লকটা কখন থেকে স্টার্ট হবে? ক্লকটা স্টার্ট করবে যখন ওনার ওয়াইফের এক্সটেনশনের জন্য যে লাস্ট লিভ রিমেন যে লাস্ট ডেট, ধরে নিলাম ওনার ওয়াইফের লাস্ট ডেট হচ্ছে মেবি 30th of June 2024। তাহলে 30th of জুনের পেছন দিকে আমাদের ফিরে যেতে হবে। তাহলে জুন, তাহলে মে, অগাস্ট, জুন, মে, এপ্রিল, এভাবে 6 মাস পেছনে গিয়ে ওনাকে ইনকামগুলি শো করতে হবে কন্টিনিউয়াসলি। এটা কিন্তু এমন করলে হবে না চেরি পিক্স। কোনো মাসে ওনার যদি ইনকামটা হয় এরকম যেটি 18,600 পাউন্ড থ্রেশহোল্ড স্যাটিসফাই করছে না, আবার কোনো মাসে যদি এরকম হয় যে 18,600 পাউন্ডের উপরে ইনকাম, এভাবে হবে না। কন্টিনিউয়াসলি ওনার একই ধরনের ইনকাম ওনার থাকতে হবে ওনার 18,600 পাউন্ডের এই বিষয়টি স্যাটিসফাই করার জন্য। আপনি খুব সুন্দর করে বলেছেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, B1 টেস্ট ওনার লাগবে ওনার ওয়াইফের। পাশাপাশি উনি জিজ্ঞেস করেছিলেন আর কী ডকুমেন্টস লাগবে। যেহেতু আপনি জানেন অনগোয়িং জেনুইন সাবসিস্টিং কেনার রিলেশনশিপটি, সেটিকে স্টাবলিশ করার জন্য অবশ্যই বাচ্চা রয়েছে, বার্থ সার্টিফিকেট, বাচ্চাদের পাসপোর্ট যদি থেকে থাকে পাসপোর্টের কপি, এবং ওনারা যে একসাথে আছেন ইউটিলিটি বিলস, গ্যাস বিল, ইলেকট্রিসিটি বিল, ওয়াটার বিল, তারপর যদি ভোটার রেজিস্ট্রেশন কার্ড এগুলো যদি থেকে থাকে, জিপির কাছে যদি যে রেজিস্ট্রেশন জিপির কাছে চিঠি যদি আনার সম্ভবপর হয়। আমরা জানি না বাচ্চাগুলির বর্তমান অবস্থান কী, বাচ্চাগুলিকে লুক আফটার করার জন্য যদি ওনাদের কোনো এভিডেন্স থেকে থাকে, এই এভিডেন্সগুলি সাবমিট যদি করা হয় দেন দেয়ার উইল বি নো প্রবলেম ইনশাআল্লাহ। এই রিলেটেড আমার আরেকটি ছোট্ট কোশ্চেন আছে, বাট আমি একটা কল নিয়ে এসে তারপরে আপনার কাছে সেই কোশ্চেনটি রাখবো। দর্শক আসসালামু আলাইকুম, কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটি কি? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্নটি বলুন। আসসালামু আলাইকুম ভাই, আমি আগে ফোন করছিলাম আর কি। জি। তা আমি স্টিল 10 ইয়ার্স রুটেই থাকবো, কারণ আমার 18,600 কোনো ওয়েজেস নাই। আচ্ছা, তো এটা সেকেন্ড এক্সটেনশন, আমি 10 ইয়ার্স রুটেই থাকবো। তখন সেকেন্ড এক্সটেনশন সময় কি আমার B1 সার্টিফিকেট এটা লাগবে না? সরাসরি বলতে লাগবে না। হইলো আমার যে কাগজগুলো সাবমিট করবো এগুলা কি গত এক্সটেনশনের পর থেকে এই এক্সটেনশন পর্যন্ত 2 ইয়ার্সে লাগবো না টোটাল 5 ইয়ার্সের কাগজগুলো সাবমিট করতে হবে? কারণ লাস্ট এক্সটেনশনের সময় তো আমি আগে কাগজ দিছি, এখন এই রানিং 2 ইয়ার্সের কাগজগুলো দিতে হবে নাকি আগের কাগজ লাগবে আর B1 সার্টিফিকেট লাগবে না? এইটা জানতে চাই। থ্যাংক ইউ। জি, আপনার প্রশ্ন একেবারেই পরিষ্কার, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি এবার একদমই পরিষ্কার। আশা করি আপনি উত্তর পাবেন। আমাদের সাথেই থাকুন। জি, ধন্যবাদ। যেহেতু প্রথম এক্সটেনশনের সময় তিনি ওই পিরিয়ডের ডকুমেন্টসগুলো অলরেডি দিয়ে দিয়েছেন, অ্যাকসেপ্টেড সেই পিরিয়ড, তাহলে সেকেন্ড এক্সটেনশন করার সময় খালি নতুন পিরিয়ডের যে ডকুমেন্টসগুলো সেগুলি খালি ওনাকে সাবমিট করতে হবে। তারপরেও
মানে একটু লিঙ্ক শো করার জন্য পুরনো যে ডকুমেন্টসগুলো সেগুলো থেকে যে প্রত্যেক মাসে না দিয়ে প্রত্যেক বছর থেকে দু একটা ডকুমেন্টস দিয়ে দিলে ভালো হয়। আপনি জানেন যে হোম অফিসের ভিতরে কিন্তু এখন বেহাল অবস্থা, এবং অনলাইন অফলাইন করতে গিয়ে ওরা ডাটাবেস হারিয়ে ফেলছে। আপনি শুনে অবাক হয়ে যাবেন। আমি একটি জিনিস আপনাদের শেয়ার করছি এই দর্শক প্রশ্নের সম্পর্ক উত্তর দিতে গিয়ে। আমার একজন ক্লায়েন্ট, যে ক্লায়েন্টের অ্যাপিল, দুজন ক্লায়েন্ট, ফার্স্ট ট্রাইব্যুনালে আমি উইন করেছি এবং আপার ট্রাইব্যুনালে উইন করেছি। আমি যখন ফার্স্ট ট্রাইব্যুনাল উইন করে এর বিরুদ্ধে হোম অফিস অ্যাপিল করে, এবং ফার্স্ট ট্রাইব্যুনালের আমার সিদ্ধান্ত নিতে এসেছিল ফেব্রুয়ারি 2022-তে। এর বিরুদ্ধে হোম অফিস অ্যাপিল করে এবং আপার ট্রাইব্যুনালে এটি হিয়ারিং হতে হতে এটি ঘুরে যায় 2023 ডিসেম্বর পর্যন্ত। দুটো স্টেজে আমি উইন করি। এখন কিন্তু দায়িত্ব হচ্ছে হোম অফিসের, মানে এটাকে ইমপ্লিমেন্ট করা। আমার সাথে তো ক্লায়েন্টের কন্ট্রাক্ট শেষ অ্যাপিল পর্যন্তই, বাট এখন যেহেতু ইমপ্লিমেন্ট করা হচ্ছে, এপ্রিল 4 মাস পার হয়ে গেছে, তখন ক্লায়েন্ট আমার সাথে যোগাযোগ করে। তো আমি খুব মানে এটাতে এক্সট্রা সার্ভিস, বাট আমি কোনো এক্সট্রা ফি চার্জ করে নিন, চার্জ না করে চেষ্টা করি কমিউনিকেট করার জন্য। ইউল বি সারপ্রাইজ টু নো, যখন আমি সমস্ত ডকুমেন্টস দিয়ে আমি হোম অফিসকে রিকোয়েস্ট করি ইমপ্লিমেন্ট করার জন্য, আমার কাছে 16 এপ্রিল 2024-এ আমার কাছে একটি রিকোয়েস্ট আসে, থ্যাংক ইউ মিস্টার খান, blah. But unfortunately, we can't find about the client's details in our database. Could you please provide us the details? কি নেম, ডেট অফ বার্থ, ন্যাশনাল, এই ধরনের জিনিস। হোয়ারেজ আমার কার্বন লেটারিংতে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে। এই ধরনের জঘন্য মানে একটি প্র্যাকটিস আমরা দেখতে পাচ্ছি হোম অফিসের ভেতরে। তাহলে যে ক্লায়েন্ট, উনি তো ওখানেই শেষ, ওখানে তুমি আত্মহত্যা করবেন, মহিত খান আপনি কী করছেন? বাট বিচারের বাণিজ্য একটু আগে বলেছি আপনাকে, নিভৃতে কাঁধে অফলাইন অনলাইন করতে গিয়ে হোম অফিসের ভিতরে কী অবস্থা উই ডোন্ট নো। আমি জানি না কয়েকদিন আগে আপনি HMCTS, যেটার মাধ্যমে আমরা অ্যাপিল লঞ্চ করে থাকি আমরা, সেটাও কিন্তু বেহাল অবস্থা ছিল, সেটিও কাজ করেনি। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলোর কারণে ক্লায়েন্ট সাফার করতে পারে। এই কারণেই উনি কিন্তু জিজ্ঞেস করেছেন প্রশ্ন যে আমার আগের বছরের ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে কিনা। আমি জোরালোভাবে বলবো যেহেতু এই সমস্যাগুলো হচ্ছে, যদি কয়েকটা ডকুমেন্টস থেকে থাকে লিঙ্ক শো করার জন্য যে জেনুইন অ্যান্ড সাবসিস্টিং রিলেশনশিপ, সাবমিট করবেন আপনি বেটার। আর 2-4টা বেশি ডকুমেন্ট সাবমিট করলে কোনো সমস্যা নেই। জি জি। আমার যে কোশ্চেনটি আপনার কাছে ছিল যে আপনি বলেছেন 18,600 থেকে এখন 29,000 হয়েছে, সেখানে যারা আগের অ্যাপ্লিকেন্ট তারা ট্রানজিশনাল পিরিয়ডে আগের রুলস অনুযায়ী থাকবে। সো সেখানে আমার কোশ্চেনটি হলো এটা যে যারা ধরেন আগে পিআইপি অথবা অন্য কোনো এক্সেমশন নিয়ে এখানে এসেছে, অথবা এক্সটেনশন প্রথম ভিসাটি পেয়েছে, অথবা কোনো এক্সটেনশন করেছে, সেটা ধরেন এই যে 10 ইয়ার্স রুটে করেছে, কিন্তু এখন তারা 5 ইয়ার্স রুটে আসতে চায়, সেই সময় কিন্তু 18,600 কোনো রিকোয়ারমেন্টস তারা ফুলফিল করে নাই। তাহলে এখন যদি 18,600 বাদ দিয়ে 5 ইয়ার্সে আসতে চায়, তাকে কি 18,000-এ থাকতে হবে নাকি আবার 29,000-এ কোনো রুলস তাদের জন্য অ্যাপ্লিকেবল হতে পারে? আপনার প্রশ্নের ভিতরে দুটো অধ্যায়। প্রথম অধ্যায়টা হচ্ছে যদি কেউ 18,600 পাউন্ড এই রুলসের অধীনে যদি চলে আসে, তাহলে সেক্ষেত্রে কী হবে? পিআইপিতে থাকলেই যে আপনি 5 ইয়ার্স রুট স্যাটিসফাই করতে পারবেন, নট নেসেসারি। যদি একজন অ্যাপ্লিকেন্টের স্পন্সর পিআইপিতে থেকে থাকে এবং যদি থার্ড পার্টি সাপোর্ট দিয়ে অ্যাপ্লিকেন্টের যে স্পাউস যদি ইংল্যান্ডে চলে আসে, তাকে কিন্তু 5 ইয়ার্স রুট ওয়ার সেটেলমেন্টের অ্যাপ্লিকেশন তাকে পারমিশন দেওয়া হবে, নট 10 ইয়ার্স রুট ওয়ার সেটেলমেন্ট। এবং যখন এক্সটেনশনটা যখন আসবে, যিনি স্পন্সর ওনার তখন আর 18,600 পাউন্ড ইনকাম করতে হবে না। তো ওনার সেই মুহূর্তে ওই পিআইপি এটা দেখিয়ে প্লাস থার্ড পার্টির সাপোর্ট দেখিয়ে উনি কিন্তু এক্সটেনশন করতে পারছেন। সেক্ষেত্রে 18,600 পাউন্ড অথবা 29,000 পাউন্ড কোনোটি ওনার ক্ষেত্রে মানে অ্যাপ্লিকেবল হবে না। ইমুদ ভাই, আমাদের আলোচনা মনে হয় আমাদের বিরতির আগে শেষ হবে না, আমরা একটা বিরতিতে যাব, তারপর আবার সেম আলোচনাতেই ফিরবো, কারণ এটা আসলে আলোচনার দাবি রাখে, অনেক কিছুই এখানে আলোচনা করবার রয়েছে। দর্শক, বিরতির সময় হয়েছে, আমাদের সাথেই থাকুন, ফিরছি শীঘ্রই। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ইসলাম চ্যানেল বাংলার নিয়মিত আইন বিষয়ক অনুষ্ঠান দি লিগাল শোতে। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি আপনারা ইসলাম চ্যানেল বাংলার ফেসবুকে সরাসরি দেখে থাকতে পারেন এবং ইসলাম চ্যানেল বাংলার যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে সরাসরি দেখতে পারেন। অনুষ্ঠানে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটি আমাদেরকে 0203-874-6784 এই নাম্বারে করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের কোশ্চেনের অ্যান্সার দেবার জন্যে। তবে সেটি কিছুটা জেনারিক হয়ে থাকে। আমি আবারও বলছি, শুরুতেও বলেছিলাম যে আমরা যেহেতু ডকুমেন্টস দেখে কোনো প্রশ্নের অ্যান্সার দেওয়ার সুযোগ হয় না, আমরা শুধুমাত্র কলের উপর বেস করে এই অ্যান্সারটি দিতে হয়। সেজন্য আপনাদের যদি স্পেসিফিক কোনো অ্যাডভাইস দরকার হয়, অবশ্যই আপনারা কোনো সলিসিটর অথবা ব্যারিস্টারের কাছ থেকে সেটি নিয়ে থাকবেন।
দর্শক, আজকে আমরা আলোচনার বিষয়বস্তু ঠিক করেছিলাম রুয়ান্ডা অ্যাক্ট এবং এটার লিগ্যাল ইমপ্লিকেশনস অথবা লিগ্যাল কনসিকোয়েন্সেস কি রয়েছে, এটি আসলে কিভাবে পাশ হলো এবং ভবিষ্যতে কোনো চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে কিনা সে বিষয়ে আলোচনা করবার জন্য আজকে আমাদের সাথে যিনি উপস্থিত আছেন তিনি ব্যারিস্টার এম.এ. মুহিত খান। তিনি আমাদের সাথে আজকে রয়েছেন। আমরা আলোচনা করছিলাম রুয়ান্ডা ইস্যু নিয়ে এবং আমরা যে আলোচনা থেকে ব্রেকে গিয়েছি সেটিতেই আবার ফিরতে চাই। সেখানে ছিল যে আমরা 18,600 পাউন্ডের যে ইনকাম থ্রেশহোল্ডই রয়েছে মুহিত ভাই, সেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম যে ওটা যেহেতু বাড়ানো হয়েছে এখন 11 এপ্রিল থেকে 29,000। আমি আপনাকে প্রশ্ন করেছিলাম যে যারা আগের নিয়মে রয়েছে কিন্তু 18,600 ফিল আপ করতে পারেনি, তারা যদি এখন 5 ইয়ার্স রুটে আসতে চায় তাহলে কি তারা আগেরটাতেই থাকবে নাকি 29,000 ফিল আপ করতে হবে? কারণ আগের বার তো তারা সুযোগটা নিয়েছে অথবা সেটা ফিল আপ করতে পারেনি। জি, ধন্যবাদ। এই আপনার প্রশ্ন উত্তর দেওয়ার পূর্বে দুটো বিষয় এটা দর্শক বলতে চাচ্ছি। প্রথমত, আপনি জানেন যে আমাদের যে প্রাণের একজন ভাই বেলাল রশিদ চৌধুরী, যিনি আমাদের একজন প্রেজেন্টার, তার আপন ছোট ভাই কয়েকদিন আগে ইন্তেকাল করেছেন। আমরা তার আপন ছোট ভাইয়ের জন্য রুহের মাগফিরাত কামনা করছি এবং আমি দোয়া করছি আল্লাহ পাক তাকে যাতে জান্নাতবাসী করেন। এবং এর পাশাপাশি আপনি জানেন যে জাস্ট কয়েকদিন আগে বাংলাদেশের যে বিমান বাহিনীর এয়ারফোর্স অফিসার, পাইলট অফিসার আসিম জাওয়াদ, সেও মানে আমাদের দেশের মানুষকে রক্ষা করতে গিয়ে সে তার আরেকজন বিমান বাহিনীর আরেকজন পাইলট অফিসারকে সাথে নিয়ে যখন বিমানে ফ্লাইং অবস্থায় আগুন ধরে গিয়েছিল, সেই বিমানটি যে জন অধ্যুষিত যে একটি গ্রামের উপরে না গিয়ে সে নদীতে নিয়ে কর্ণফুলী নদীতে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। ওই মুমেন্টে কয়েক সেকেন্ড এদিক ওদিক হয়ে যাওয়ার কারণে সে কিন্তু প্রাণ হারিয়েছে দেশের জন্য। তো আমি তাদের উদ্দেশ্যে তাদের আমরা কামনা করি। মুহিত ভাই, আমাদের একটি কল আছে, আমরা কলটি নিয়ে আসি। অবশ্যই আমাদের দেশের সূর্য সন্তান তারা, তাদের জন্য আমাদের দোয়া থাকবে। আমাদের দর্শকরা অবশ্যই তাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ। দর্শক, কোথা থেকে আপনি ফোন করছেন এবং আপনার প্রশ্নটি কি? জি, আসসালামু আলাইকুম ভাই। আমি প্রথমে ফোন করছিলাম ওই যে 5 ইয়ার্স থেকে 10 ইয়ার্স রুটে চলে গেছিলাম। তো আমার প্রশ্ন হলো আর কি যে B1 সার্টিফিকেট লাগবে নি এইটাতে আর কি? জি না, লাগবে না। জি না, সরাসরি লাগবে না। না, জি না, লাগবে না। কোন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট লাগবে না। ওই যে ফিসগুলা, এগুলা কত টাকা ফিস? হোম অফিসার কিংবা NHS কিংবা? আচ্ছা, আন্ডার দ্য কারেন্ট ইমিগ্রেশন রুলসের আন্ডারে এই ফি কিন্তু বেড়ে গিয়েছে এখন। আগের যে অ্যাপ্লিকেশন ফি এবং NHS ফি দুটো মিলিয়ে প্রায় 3,000 পাউন্ডের ভিতরে একজন অ্যাপ্লিকেন্টকে পে করতে হতো। তো বর্তমানে নতুন যে আইনটি যেখানে এসছে, আইনটি আসার পর এটি প্রায় 4,800 সামথিং লাইক, মানে অলমোস্ট 5,000 পাউন্ড পড়ে যাবে অ্যাপ্লিকেশন ফি। সেখানে উনি কোনো ফি ওয়েভার নিতে পারে কিনা? হ্যাঁ, পারবেন। যদি ওনার লো ইনকাম হয়ে থাকে, অথবা উনি যদি কোনো বেনিফিটে থেকে থাকেন, অথবা উনি যদি কাজও যদি করেন, এমনকি উনি যদি ঘরের মালিকও যদি হয়ে থাকেন, বাট ওনার ইনকামের থেকে এক্সপেন্সেস যদি বেশি হয়, সেই ক্ষেত্রে ফি ওয়েভার বলে একটি বিষয় রয়েছে। আমরা আবার আসবো এখানে, আরেকটি কল নিয়ে আসি। জি, অবশ্যই। দর্শক, আসসালামু আলাইকুম, কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটি কি? হ্যালো দর্শক, আমাদেরকে শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, বলুন কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটি। আমি লন্ডন থেকে ফোন করছি। জি, বলুন। আমার কত হইল, আমি পেনশনার গিয়া, বুঝছনি গিয়া। তো আমার আয়দার আছে গিয়া তো 24 সালের গিয়া 31 ডিসেম্বর আমার দই যাইব গিয়া, ডেটও বার হয়ে যাইব গিয়া খাটো। তো আমি চাইছিলাম যে অক্টোবরও যাইতাম হতাকে আইয়া আমি গিয়া গিয়া টাইমে গিয়া আমি সিটিজেনশিপের লাগে এপ্লাই করতাম ফার্মুনি বিচার টাইমের ভিতরে 2 মাস তো রইব নাই ফার্মুনি, ওখানটা আমি জানতাম চাই আর কিতা কাগজপত্র লাগবো, ওখানটা কইলে আমি খুশি হইব গিয়া। দর্শক, আমি আরেকটু ক্লিয়ার হতে চাই, আপনি এখন ইনডিফিনিট লিভ টু রিমেইনে আছেন? জি। আপনি এটা কবে পেয়েছেন? আমি 2016 ইয়া পাইছি। 2016 সালে। তাহলে আমি আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। আমি বলে দেবো। হ্যাঁ, আপনি লাইনে থেকে যদি প্রশ্নের কোনো উত্তর যদি আপনার আর লাগে উত্তর দিয়ে দিচ্ছি। প্রথমত, আপনি বলেছেন যে আপনার বিআরপি কার্ডের মেয়াদ পার হয়ে যাচ্ছে 31 ডিসেম্বর 2024। এরপরে কিন্তু আপনার বিআরপি কার্ডের মেয়াদ ভ্যালিড থাকবে না। যখনই আপনি এক দেশ থেকে আরেক দেশে ট্রাভেল করবেন, মেক শিওর আপনার যে পাসপোর্ট সেটি ভ্যালিড থাকবে ফর 6 মান্থস। এখন আপনি যদি অক্টোবরে হজের উদ্দেশ্যে যান এবং হজ থেকে ফিরে আসার পথে আপনি কিন্তু আটকে ফেলতে পারেন, কেননা আপনার বিআরপি কার্ডের মেয়াদ পার হয়ে যাচ্ছে 31 ডিসেম্বর 2024। সেই ক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে, আপনাকে এখন ইমিডিয়েটলি হোম অফিসের ওয়েবসাইটে গিয়ে ওদের ই ভিসা যে সিস্টেমটি, আপনাকে খালি একটি অনলাইনে একটি অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে, একটি ইমেল অ্যাড্রেস দিয়ে আপনার বিআরপি কার্ডের যে ভ্যালিডিটি
আপনি সমস্ত ডিটেলস দিয়ে দিলে আপনাকে ইনডেফিনিট লিভ রিমেইন আপনার কি, আপনার স্ট্যাটাস কি, সেটি আপনাকে ইমেলে দিয়ে দেওয়া হবে। সেই জিনিসটি নিয়ে আপনি হজে চলে যাবেন, আপনার কোনো সমস্যা হবে না। আমি কি ভুল বলেছি ভাইয়া? যথার্থই বলেছেন, একদমই। আমি সেটাতেই আসতে যাচ্ছিলাম যে ই ভিসার যে সিস্টেমটি করেছে অলরেডি সেটা চালু হয়ে গিয়েছে। অনেকে এটাতে অ্যাওয়ার না, অনেকেই বলছে যে এখন আমার কার্ডের মেয়াদ শেষ হয়ে যাবে 31 ডিসেম্বর। তাদের ভয় পাওয়ার আসলে কোনো কারণ নেই, কারণ তবে অ্যাকাউন্টই করতে হবে। আপনি যেটি বলছেন যে ই ভিসার না করলে কিন্তু উনি আটকে যাচ্ছেন, কেন ঢোকার পথে কেন কার্ড দেখাচ্ছে যদিও ওনার ইনডেফিনিট লিভ টু রিমেইন এবং ইটস ফর লাইফ, বাট যেহেতু বিআরপি কার্ডের ভ্যালিডিটি হচ্ছে মাত্র 31 ডিসেম্বর 2024 এবং নতুন আইনে বলা হচ্ছে বারবার আপনাকে অবশ্যই ই ভিসার যে সিস্টেম, যে রুট, সেখানে আপনাকে সুইচ করতে হবে। এবং আপনি মমতাময়ী মা, আপনাকে মা বলে অভিহিত করছে, আপনার ভয়েস থেকে মনে হচ্ছে আপনি বয়োবৃদ্ধ একজন মহিলা। তো আমি আপনার প্রতি বিনীতভাবে অনুরোধ করছি, আপনি অথবা যারাই কম্পিউটারের উপর একটু পারদর্শী, আপনার যদি ছেলে মেয়ে থেকে থাকে তাদেরকে বলেন অনলাইনে গিয়ে ই ভিসাটির জন্য রেজিস্ট্রেশন করে ফেলার জন্য। তাহলে আপনার এই স্ট্যাটাসটি ই ভিসাতে দেখা যাবে, আপনি সেই ডকুমেন্টসটির সাথে নিয়ে আপনি হজে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর ভবিষ্যতে যখন আপনি সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন জন্য করবেন, এটি ছিল আপনার দ্বিতীয় প্রশ্ন, এবং সেই ক্ষেত্রে আপনার আইএলআর আপনি পেয়েছেন 2026-এ, আপনার কোনো সমস্যা হবে না। যেহেতু আপনি পেনশনার, আপনার যে বয়স, সে বয়স অনুযায়ী ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে টেস্ট, B1 টেস্ট অথবা লাইফ ইন দ্য ইউকে টেস্ট, আপনাকে এই টেস্টগুলি পাস করতে হবে না। আপনি খালি সরাসরি আপনি অ্যাপ্লাই করবেন ফর সিটিজেনশিপ, এবং এটা সার্টিফিকেট ন্যাচারালাইজেশন, এটার জন্য আপনাকে অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। এটি ফি রয়েছে, মিনিমাম ফি 1000, বোধহয় 500 পাউন্ড এরকম হবে, এর ভেতরে এই ফি থাকবে। এই ফির সাথে আপনার অতীতের যে ইমিগ্রেশন ডকুমেন্টসগুলি, আপনি কবে ইনডেফিনিট লিভ টু রিমেইন পেয়েছেন, এর আগের এভিডেন্সগুলি কি, কবে আপনাকে ফার্দার লিভ টু রিমেইন দেওয়া হয়েছিল, সেই ডকুমেন্টসগুলি দিয়ে এবং আপনার প্রয়োজনীয় ফি দিয়ে, আপনি যেখানে কন্টিনিউসলি এদেশে ছিলেন প্রত্যেক বছরে কয়েকটা ডকুমেন্টস দিয়ে যদি আপনার অ্যাপ্লিকেশন সাবমিট করেন, পাশাপাশি গুড ক্যারেক্টার, আপনি যদি কোনো ক্রিমিনাল অফেন্স না থেকে থাকে, এবং আমি আশা করি আপনার কোনো ক্রিমিনাল অফেন্স নেই, বাট আপনি প্রশ্ন জিজ্ঞেস করেছেন কী কী লাগবে, সেই উত্তরটা আপনাকে দিয়ে দিচ্ছে। এই সমস্ত ডকুমেন্টসগুলি যদি সাবমিট যদি করেন, ইনশাল্লাহ হজ থেকে ফিরে এসে আপনার তখন কোনো সমস্যা হবে না। মুহিত ভাই, এটা তো বললেন যে ই ভিসা চালু হয়েছে অলরেডি, যে সিস্টেমটা ইউকেবি এর অ্যাকাউন্টটা, সেটা তো শুধু আমাদের দর্শকের জন্য না, এটা অন্য সবার জন্যই প্রযোজ্য। এটা যদি একটু বলতেন ডিটেইলস, যে এটা আসলে একটু সবাই জিজ্ঞেস করে এখন যে কি করবে। হোম অফিস থেকে যে গাইডেন্স প্রদান করা হয়েছে, সেখানে বলা হচ্ছে দু ধরনের জিনিস। এক ধরনের জিনিস হচ্ছে, একদিকে বলা হয়েছে যে যাদের বর্তমানে ফর ফার্দার লিভ টু রিমেইন রয়েছে, অথবা যাদের ইনডেফিনিট লিভ টু রিমেইন, যেমন আমার যে মা যিনি প্রশ্ন করেছেন, এবং তাদের যে কার্ডে যদি বলে দেওয়া হয়ে থাকে 31 ডিসেম্বর 2024-এ তাদের মেয়াদ পার হয়ে যাবে, হোম অফিস থেকে ইমেল পাঠানো হবে তাদের সবাইকে। এখন এমনও তো হতে পারে যে মায়ের যখন অ্যাপ্লিকেশন সাবমিট করা হচ্ছে, এই যে বৃদ্ধা মা, হয়তোবা সেই অ্যাপ্লিকেশনটি সাবমিট করা হয়েছিল তার অতীতের কোনো লয়ারের মাধ্যমে, লয়ারের অ্যাকাউন্ট থেকে। এখন সেই অ্যাকাউন্টে যদি যোগাযোগ করে, মা কিন্তু জানবে না, লয়ার কিন্তু যোগাযোগ করতে পারবে না মায়ের কাছে, তাহলে এটি কিন্তু একটি গ্যাপ রয়ে গেছে। সেই জায়গাতে আমি সবসময় আমার সমস্ত যারা দর্শক রয়েছেন এবং আমার যারা ক্লায়েন্ট রয়েছেন, তাদেরকে আমি এনকারেজ করি হোম অফিসের সাথে যোগাযোগ করার জন্য। এবং খুব এটি সেলফ এক্সপ্লেনেটরি একটি সিস্টেম। আপনি অনলাইনে যদি গিয়ে ই ভিসা হোম অফিসের ওয়েব পেজে গিয়ে যদি আপনি সার্চ করেন, পেয়ে যাবেন, লিঙ্কটিতে ঢুকে যাবেন। যে জিনিসগুলো লাগবে আপনাদের, নাম্বার 1 এটি ইমেল অ্যাড্রেস, এবং ভেতরে আপনাদের ফুল নেম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, এই বিষয়গুলো লাগবে। যদি বায়োমেট্রিক কার্ড থেকে থাকে আপনাদের, বায়োমেট্রিক কার্ডের নাম্বারটি থাকবে, ওখানে দিতে হবে আপনাদেরকে। এবং আপনাদের লিভ টু রিমেইন, আর যাদের লিমিটেড লিভ টু রিমেইন রয়েছেন, কতদিন পর্যন্ত ভ্যালিড সেই ডিউরেশন সেখানে মেনশন করতে হবে। আর যাদের লিমিটেড লিভ টু রিমেইন নেই, ইনডেফিনিট, সেটা ওখানে মেনশন করতে হবে। আর মেক শিওর যে পাসপোর্টটি আপনারা ব্যবহার করবেন সেটি যাতে ভ্যালিড পাসপোর্ট থাকে। এমনও হতে পারে যে এই মা যিনি এই অ্যাপ্লিকেশন সাবমিট করেছেন, তার যে বাংলাদেশি পাসপোর্ট, সেই বাংলাদেশি পাসপোর্ট অথবা মেয়াদ উত্তীর্ণের কাছাকাছি হয়ে গেছে, অথবা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে। এই মার উচিত ইমিডিয়েটলি নতুন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করা। কেন নতুন পাসপোর্ট যদি অ্যাপ্লাই না করেন, তাহলে ই ভিসা যদি দেওয়া হবে যে পাসপোর্টের উপর বেস করে, সেই ই ভিসা যদি দেওয়া হয় এমন একটি পাসপোর্টের উপর যেই পাসপোর্টটি 3 মাস 6 মাসের ভিতরে পার হয়ে যাচ্ছে, তখন কিন্তু আবার ভবিষ্যতে সমস্যা পড়ে যাবেন। এই কারণেই আমি সবার উদ্দেশ্যে বলছি, যাদের পাসপোর্ট হয়তো বা উত্তীর্ণ হয়ে যাচ্ছে অথবা কাছাকাছি হয়ে যাচ্ছে, উত্তীর্ণ হয়ে যাবে, এই পাসপোর্টগুলোকে আপনারা মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার আগেই রিনিউ করে ফেলেন, অথবা নতুন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেন। সেই নতুন পাসপোর্ট দিয়ে আপনারা ই ভিসার জন্য অ্যাপ্লাই করবেন।
ধন্যবাদ মুহিত ভাই। তাহলে যদি আমরা এক কথায় বলি যে যত মানুষ এখানে এখন জি। বিআরপি কার্ড হোল্ড করতেছে সবারই কিন্তু এই অ্যাকাউন্টটা দরকার। জি, সবাই। বাট এখানে আমার একটি কোশ্চেন আছে যে যাদের বিআরপির মেয়াদ শেষ হয়ে যাবে 31 ডিসেম্বরের আগে, লাইক আগামী মাসে শেষ হয়ে যাবে, তারও কি অ্যাকাউন্টে করতে হবে নাকি শুধুমাত্র যারা 31 ডিসেম্বর পর্যন্ত মেয়াদ আছে অথবা এর বাইরে যাদের বিআরপির মেয়াদ থাকার কথা ছিল তারা এখানে করবে? এই জায়গাটি শুভঙ্করের ফাঁকি। এমন যদি হয়ে থাকে কারো লিভ টু রিমেইন পার হয়ে যাচ্ছে, সে ফর এক্সাম্পল আপনার কথা অনুযায়ী ইভেন নট 31 ডিসেম্বর, 30 ডিসেম্বর কারো লিভ টু রিমেইন পার হয়ে যাচ্ছে, তাহলে তার বিআরপি কার্ডের মেয়াদ কিন্তু 30 ডিসেম্বর পর্যন্ত। তার ক্ষেত্রে কী হবে? তাকে অবশ্যই ফ্রেশ অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। সে যে তখন ই ভিসার জন্য অ্যাপ্লাই করবে সেটি কিন্তু তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, কারণ সে তো অ্যাপ্লাই করছে ফর দ্য লিভ টু রিমেইন। তখন ফর দ্য লিভ টু রিমেইনের ক্ষেত্রে হোম অফিস থেকে যখন যে রিপ্লাইটা আসবে, এই জায়গাতে গ্যাপ রয়ে গেছে, কোনো ক্লারিফিকেশন করে কিছু বলা হয়নি সে জায়গাতে। বাট যেহেতু ভিসার মেয়াদটি ভ্যালিড রয়েছে আনটিল 30 ডিসেম্বর, অ্যাপ্লিকেন্টকে আন্ডার দি এক্সিস্টিং ল অফ দি ল্যান্ড তাকে অ্যাপ্লাই করতে হবে ফর দ্য লিভ টু রিমেইন। যখন ভিসা হয়ে আসবে তখন হোম অফিস থেকে গাইডেন্সে বলে দেওয়া হবে কী ধরনের ভিসা তাকে দেওয়া হবে। না, ধরেন যাদের এখন ভিসা আছে তখন এই যে আপনি বললেন একটা গ্যাপ এখানে থেকে যাবে, যে যখন যদি আমরা ধরে নিই যে 20 ডিসেম্বর কারো ভিসার মেয়াদ শেষ, তিনি 20 ডিসেম্বর একটা অ্যাপ্লিকেশন সাবমিট করলেন, এই অ্যাপ্লিকেশনটি তো সাকসেস হয়ে আসতে কিছুদিন টাইম লাগবে, তাহলে তারা কি এখনই এই রেজিস্ট্রেশনটা করে ফেলতে পারে কিনা? অফকোর্স বেস্ট। বলা হয়েছে হোম অফিসের কাছ থেকে যে 31 ডিসেম্বর পর থেকে সমস্ত এই যে বায়োমেট্রিক কার্ডগুলি ভ্যালিডিটি এক্সপায়ার হয়ে যাবে। কারো লিভ টু রিমেইন এক্সপায়ার হয়ে যাবে তা কিন্তু বলা হয়নি, বলেছে কার্ডগুলি এক্সপায়ার হয়ে যাচ্ছে। সুতরাং আগে থেকেই ওই যে কথায় আছে যে বিফোর দ্য রেইন কামস ইউ মাস্ট বি রেডি উইথ দ্য আমব্রেলা। আমব্রেলা নিয়ে রেডি হয়ে থাকলে এটা আপনার জন্যই বেটার হবে। ধন্যবাদ মুহিত ভাই, আপনি বিস্তারিত আলোচনা করেছেন। আমার বিশ্বাস যে আমাদের সমস্ত দর্শকরা এই আমি বিষয়ে ভুলে গিয়েছিলাম, আপনি কিন্তু অনুষ্ঠানের শুরুতে মানে এই অধ্যায়ের শুরুতে আপনি জিজ্ঞেস করেছিলেন 29,000 পাউন্ড এটি বিষয়, 18,600 পাউন্ড। সেটাতে আমি আসতাম এখনই, যেহেতু আপনি মনে করে আবার শুরু করেছেন। জিজ্ঞেস করুন। প্রশ্নটি আমার যে যারা সেই সময় বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে 18,600 পাউন্ড ফিল আপ না করেই অ্যাপ্লিকেশন করেছে এবং লিভ টু রিমেইন পেয়েছে, তারা যদি এখন 5 ইয়ার্স রুটে আসতে চায়, তারাও কি আগের রুটেই থাকবে নাকি 29,000-এর কোনো রিকোয়ারমেন্ট সেখানে দরকার আছে? এই ক্ষেত্রে কিন্তু মানে আইন একেবারে সাইলেন্ট, কিছু বলে নেই। তাহলে বাট আন্ডার দি এক্সিস্টিং ল অফ দি ল্যান্ড সেই অনুযায়ী যেহেতু তারা অলরেডি যুক্তরাজ্যে প্রবেশ করে ফেলেছে 18,600 পাউন্ড এটিকে স্যাটিসফাই করে, সুতরাং তারা যদি সুইচ করতে চায়, বর্তমান আইনটি আসার আগে তখন সুইচিংয়ের একটি ব্যবস্থা ছিল এবং সেই সুইচিংটি ছিল এরকম যে ব্যক্তি 18,600 পাউন্ড স্যাটিসফাই না করে যুক্তরাজ্যে প্রবেশ করেছে, 2.5 বছর থেকেছে, বা 2.5 বছরের মাথায় এখন স্পন্সরের যে সার্কামস্টান্সেস চেঞ্জ হয়ে গেছে এবং স্পন্সর এখন 18,600 পাউন্ড ইনকাম করছেন, যদি এরকম হয়ে থাকে তাহলে এই 18,600 পাউন্ড এই ইনকামটি শো করে খালি একটি রিকোয়ারমেন্টস যে স্যাটিসফাই করুন তা কিন্তু না, সেকেন্ড আরেকটি রিকোয়ারমেন্টস আছে, সেটি কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট, B1 টেস্ট। দুটো রিকোয়ারমেন্ট একসাথে করে যদি তিনি ডকুমেন্ট সাবমিট করেন, যিনি অ্যাপ্লিকেন্ট, যদিও বর্তমানে 29,000 পাউন্ডের নতুন আইনটি চলে এসছে, তাকে কিন্তু এই নতুন আইনের মানে কি বলবো কঠিন যে দড়ি সেটি দিয়ে বাধা হবে না। তিনি পুরনো আইনের অধীনেই আর ট্রানজিশনাল পিরিয়ডে যে আইনটি রয়েছে সেই আইনের অধীনে তিনি রিলিফ পেয়ে যাবেন এবং তিনি 5 ইয়ার্স রুট সেটেলমেন্টে সুইচ করতে পারবেন। আমার এই 5 ইয়ার্স এবং 10 ইয়ার্স নিয়ে আরেকটি কোশ্চেন আপনার কাছে আছে যে যদি 5 ইয়ার্স রুটে সুইচ করতে চায় তাহলে ওই ব্যক্তিকে কি এক্সটেনশনের সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে নাকি যখনই উনি রিকোয়ারমেন্টসটা ফুলফিল করলো তখনই সুইচ করতে পারবেন? উনি যখন রিকোয়ারমেন্ট ফুলফিল করেন তিনি কিন্তু তখনই সুইচ করতে পারবেন। একটি বিষয় আপনাকে বলে রাখি, ধরেন কোনো একজন ব্যক্তি এই রিকোয়ারমেন্টস ফুলফিল না করে উনি যুক্তরাজ্যে এসেছেন, 2.5 বছর থেকেছেন, তিনি থাকার পর তিনি 5 ইয়ার্স রুটে তিনি সুইচ করলেন, তাহলে 5 ইয়ার্স রুটে যখন তিনি সুইচ করলেন তখন নতুন রুলস অনুযায়ী নতুন পিরিয়ড স্টার্ট হবে, ফ্রেশ 5 ইয়ার্স স্টার্ট হবে। আগের যে 2.5 বছর সেটা কিন্তু এখানে কাউন্টেড হবে না, নতুন 5 ইয়ার্স কাউন্ট হচ্ছে এখানে। সুতরাং যদি কোনো ব্যক্তি 2.5 বছর রুটে ঢুকে যান এবং 1 বছরের মাথায় যদি রিকোয়ারমেন্টগুলি যদি তিনি ফুলফিল করেন, এটা সুইচিং, তো উনি অ্যাপ্লাই করবেন, দেয়ার ইজ এ পসিবিলিটি। একদমই পরিষ্কার, আমি বুঝতে পেরেছি, আশা করি আমাদের দর্শকরা বুঝতে পারবেন। মুহিত ভাই, আমাদের আরেকটি কল রয়েছে। জি বন্ধু। দর্শক আসসালামু আলাইকুম, কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্নটি কি? আসসালামু আলাইকুম। আসসালাম, জি আপনার প্রশ্নটি। আমি একটা বাংলাদেশি পাসপোর্টের এটা ই ভিসাটা কিটা শুনলাম, এটা কি? আচ্ছা, বাংলাদেশি পাসপোর্টে ই ভিসা। জি, আপনার আর কোনো কোশ্চেন আছে? না, আর কোনো কোশ্চেন নেই। জি, থ্যাংক ইউ, আমাদের সাথেই থাকুন, আমরা আনসার দেওয়ার চেষ্টা করব। জি মুহিত ভাই, একটু খুব স্বচ্ছভাবে আপনাকে বলে দিতে চেষ্টা করছে, দুটো ডকুমেন্টস, একটা বাংলাদেশি পাসপোর্ট আর একটা হচ্ছে বায়োমেট্রিক কার্ড।
আপনারা যারা বাংলাদেশি মানে ন্যাশনাল যুক্তরাজ্যে বসবাস করছেন, কেউ স্টুডেন্ট ভিসায় আছেন, কেউ ওয়ার্ক পারমিট হোল্ডার আছেন, কেউ হয়তো বা ডিপেন্ডেন্ট স্পাউস হিসেবে ইংল্যান্ডে আছেন, তাদের ন্যাশনালিটি বাংলাদেশি, তাদের পাসপোর্ট বাংলাদেশি, কিন্তু হোম অফিস থেকে যে ডকুমেন্টসটা দেওয়া হয়েছে সেটি হচ্ছে বায়োমেট্রিক কার্ড। ই ভিসাটা বাংলাদেশি পাসপোর্টের ক্ষেত্রে প্রযোজ্য নয়, ই ভিসাটা প্রযোজ্য হচ্ছে সেই বায়োমেট্রিক কার্ডের কনটেক্সটে। তো হোম অফিস থেকে নতুন যে আইনটি এসেছে সেই আইনের অধীনে যদি এই বায়োমেট্রিক কার্ডের এক্সপায়ারি ডেট হয় 31 ডিসেম্বর 2024, কিন্তু উক্ত অ্যাপ্লিকেন্টের যে লিভ থাকার মেয়াদ 2025-2026 গিয়ে শেষ হবে, উক্ত অ্যাপ্লিকেন্টদেরকে যে কাজটি করতে হবে ই ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। ই ভিসা অ্যাপ্লাই করার ক্ষেত্রে বায়োমেট্রিক কার্ডের ডিটেলসও লাগবে, বাংলাদেশি পাসপোর্টের ডিটেলসও লাগবে যদি তিনি বাংলাদেশি ন্যাশনাল হয়ে থাকেন। ই ভিসা বাংলাদেশি পাসপোর্টের এগেনস্টে দেওয়া হবে না, ই ভিসা দেওয়া হবে বায়োমেট্রিক কার্ডের এগেনস্টে, যেহেতু বায়োমেট্রিক কার্ডের ভ্যালিডিটি পার হয়ে যাচ্ছে 31 ডিসেম্বর 2024। আমি ঠিক মতো বলতে পেরেছি? জি, একদমই একদম। আশা করি উত্তর পেয়ে গেছেন। জি, ধন্যবাদ। আমরা যে আলোচনায় ছিলাম, আমাদের রুয়ান্ডা ইস্যু নিয়ে আবার আমরা ব্যাক করতে চাই। আপনি আলোচনা করছিলেন সেটির বিভিন্ন দিক নিয়ে, যে সেটি চ্যালেঞ্জ হয়েছিল সুপ্রিম কোর্টে, সেখানে আবার গভর্নমেন্ট পার্লামেন্টে সে আইনটি পাশ করেছে অন্য নামে, অন্যভাবে, সেটিও চ্যালেঞ্জ হতে পারে কিনা সেটি নিয়ে আমরা আলোচনা করব। তার আগে আমি আরেকটু আপনাকে একটু ইনফরমেশন দিতে চাই। আই বিলিভ যে আপনিও সেটা অ্যাওয়ার রয়েছেন যে নর্দার্ন আয়ারল্যান্ড সম্প্রতি তাদের কোর্ট কর্তৃক একটি রায় এসেছে, সেখানে যে আগের যে লটি ছিল দি ইমিগ্রেশন ইলিগাল ইমিগ্রেশন বিল, সেটিকে তারা বাতিল করেছে, অবৈধ ঘোষণা করেছে এবং ইনকম্পিটেবল বলেছে যে এটি ইউ ল এর সাথে। তো সেটার কোনো ইমপ্যাক্ট এখানে আসতে পারে কিনা আমাদের? অবশ্যই চমৎকার করে বলেছেন যে ক্লিয়ার কাট যে ডেটটি, সেই তারিখটি হচ্ছে 13ই মে 2024। নর্দার্ন আয়ারল্যান্ডের হাইকোর্ট ঘোষণা করেছে যে নতুন যে অ্যাক্টটি যুক্তরাজ্য পাশ করেছে সে অ্যাক্টটি ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটসের পরিপন্থী। সে অ্যাক্টটি ইংল্যান্ডের আর নর্দার্ন আয়ারল্যান্ডের যে ইন্টারন্যাশনাল অব্লিগেশন আন্ডার দ্য ইন্টারন্যাশনাল ল সেগুলির পরিপন্থী, রেফিউজি কনভেনশন এটির পরিপন্থী। এবং এই পরিপন্থী হয়ে যাওয়ার কারণে নর্দার্ন আয়ারল্যান্ড ঘোষণা করেছে যে নর্দার্ন আয়ারল্যান্ড থেকে কোনো অ্যাসাইলাম সিকারকে তারা বৈধ পথে প্রবেশ করুক অথবা অবৈধ পথে প্রবেশ করুক, তাদেরকে কিন্তু রুয়ান্ডাতে পাঠানো হবে না। এটি চমৎকার একটি দিক, কেননা আইনের শাসন, আইনের প্রতি যে শ্রদ্ধা যদি না প্রকাশ করেন আপনি, হায়েস্ট কোর্ট অফ দি ল্যান্ডের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা প্রদর্শন না করেন, হাউ উড রুল অফ ল প্রিভেল ইন দ্যাট কান্ট্রি? এবং আমি নর্দার্ন আয়ারল্যান্ডের যারা কর্তৃপক্ষ তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং এটিকে মানদণ্ড হিসেবে দেখে আমি বিনীতভাবে অনুরোধ করবো আমাদের যারা পলিসি মেকার রয়েছেন, ওয়েস্টমিনস্টার পার্লামেন্টে যারা বসছেন, তাদের উচিত এখনই ঘুমিয়ে যাওয়ার আগে জেগে ওঠা। কারণ একবার যদি কোনো অ্যাসাইলাম সিকারকে বাই ফোর্স পাঠিয়ে দেওয়া হয় এবং এটা যদি প্রুভড হয় ইন ফিউচার যে ওর লাইফ ওয়াজ রিয়েলি অ্যাট রিস্ক, এবং তাকে যদি তার স্বীয় দেশে নতুন আইনের শর্ত অনুযায়ী ফেরত পাঠানো হয় অথবা রুয়ান্ডাতে পুনর্বাসন করার একটি চেষ্টা করা হয়, তাহলে কিন্তু বিচারের বাণী তখন আবারও মুখ থুবড়ে পড়বে এবং সেটি কিন্তু আমাদের জন্য খুব বাজে একটি প্রেসিডেন্ট হিসেবে অবস্থান করবে। ধন্যবাদ মুহিত ভাই। আমি এবার আমাদের কমিউনিটি প্রসঙ্গে একটু আসতে চাই। আমাদের কমিউনিটি, আমরা বাঙালি কমিউনিটি নিয়ে কথা বলতে চাই যে প্রত্যেকটা আইনেরই কিছু না কিছু ইমপ্যাক্ট আমাদের উপর আছে, ভালো হোক আর মন্দ হোক। আমাদের যারা বাঙালি কমিউনিটির এখানে এখন লোকজন রয়েছেন, যারা স্টুডেন্ট ভিসায় এসেছেন অথবা ওয়ার্ক পারমিট ভিসায় এসেছেন অথবা যে কোনো বিষয়ে সেই অ্যাসাইলাম ক্লেম করেছে, তারা অনেকেই এখন এই আইনের কারণে অনেক কোশ্চেন তাদের মাঝে যে তাদেরকেও কি এখানে ইনক্লুড করা হবে কিনা, অথবা তাদের কাউকে যদি অ্যারেস্ট করে কোথাও, অনেকে আমরা জানি যে এখন স্কিল্ড ওয়ার্কার ভিসা এসেছে, সেখানে কাজ করতে পারছে না, হয়তো অন্য কোনো জায়গায় কাজ করছে, সেখানে যদি পুলিশ রেড দেয় তাকে হয়তো অ্যারেস্ট করবে এবং ডিটেইন করবে। তো সেই ক্ষেত্রে তাদের এই ডিপোর্টেশনের বিষয়গুলো চলে আসে। তো আমি যদি প্রথম আমার কোশ্চেনটা হলো যে এই রুয়ান্ডা বিলের কারণে আমাদের বাংলাদেশি যারা ভিসা নিয়ে এখানে এসেছে তাদের কোনো সমস্যা হবে কিনা, হলে তাদের প্রতিকারটা কি হতে পারে? আর যদি এক জায়গায় কাজ করতে গিয়ে এক জায়গায় কাজে এসে আরেক জায়গায় এক্সট্রা কাজ করে, অথবা কাজের হয়তো রাইট আছে তার, কিন্তু সে অ্যাকর্ডিং টু ল সেটা করছে না, সেই ক্ষেত্রে যদি কাউকে ডিটেনশনে নিয়ে যায়, তার রেমেডি কিভাবে বের হবে? ধন্যবাদ। প্রথম যে বিষয়টা আপনি বলেছেন যে বাংলাদেশ থেকে যারা এসছে, তারা যদি অ্যাসাইলাম ক্লেম করে, আপনি জানেন যে জেনেভা কনভেনশনের অধীনে যে কারণগুলোতে একজন অ্যাপ্লিকেন্ট অ্যাসাইলাম ক্লেম করতে পারে সেগুলো হচ্ছে কি, অন দি বেস অফ রেস, রিলিজিয়ান, ন্যাশনালিটি, পলিটিক্যাল অপিনিয়ন, আর এটা হচ্ছে কি মেম্বারশিপ অফ এ পার্টিকুলার সোশ্যাল গ্রুপ। এই কারণগুলো বেস করে আপনি একটু আগে বলেছিলেন যে একজন ব্যক্তি অথবা যারা স্টুডেন্ট ভিসায় প্রবেশ করেছেন, এখন তাদের ক্লেমগুলি যদি এই জেনেভা কনভেনশনের যে রিকোয়ারমেন্টসগুলি এগুলির ভিতরে যদি পড়ে, ক্রাইটেরিয়ার ভিতরে যদি পড়ে, তাহলে তাদের ক্লেমগুলি কিন্তু মুখ থুবড়ে পড়বে, নাম্বার ওয়ান। এবং ভবিষ্যতে তারা কিন্তু ইলিগাল মাইগ্রেন্ট হয়ে যাবে, এটি একটি রিস্ক রয়ে গেছে।
নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আপনি বলেছেন যে যাদেরকে ওয়ার্ক রাইট রয়েছে বাট তারা এক্সট্রা কাজ করতে গিয়ে ধরা পড়েছে, তাদের ক্ষেত্রে কি হবে? যদি তাহলে মোহিত ভাই, আমি আপনাকে একটু থামাতে চাই। আপনি প্রথম বলছেন যে বিষয়। যারা ভিসা নিয়ে এসেছে, ক্লেম করেছে আমাদের দেশের যারা রয়েছে, তাদের এই রুয়ান্ডা বিল নিয়ে অথবা রুয়ান্ডা অ্যাক্ট নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। জি না, কেননা মূল যে বিষয়টি ফিয়ার অফ পারসিকিউশন ইন্টু দি কান্ট্রি অফ অরিজিন বিকজ অফ দোজ রিজনস, রেস, কালার, সেক্স, ল্যাঙ্গুয়েজ, রিলিজন। এখন এই ফিয়ারটা যদি জেনুইন হয়ে থাকে তাদের আশঙ্কা করার কোনো কারণ নেই, নাম্বার 1। আর নাম্বার 2, যেহেতু তারা বৈধ পথে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন, এমন যদি হয় তাদের ক্লেম যদি ফলস ক্লেম হয়ে থাকে, আনফাউন্ডেড ক্লেম যদি হয়ে থাকে, সেই ক্ষেত্রেও যেহেতু তারা বৈধ পথে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন, তাদেরকে কিন্তু রুয়ান্ডাতে ফেরত পাঠানো হবে না। এই বিষয়টা আমি ক্লিয়ার করে বলে দিতে চাচ্ছি আপনার মাধ্যমে। থ্যাংক ইউ। আর আপনি বলেছেন আর কি এক্সট্রা ওয়ার্ক সংক্রান্ত বিষয়টি কথা আপনি আমাকে জিজ্ঞেস করেছিলেন। আপনাকে পারমিশন দেওয়া হয়েছে 20 আওয়ার্স ওয়ার্ক করার জন্য। আপনি যদি 21 আওয়ার্স 1 আওয়ার এক্সট্রা যে কাজ করেন, অবশ্যই ইউ আর ব্রিচিং দি রুলস, এবং এই কারণে কিন্তু আপনার লাইসেন্স রিভোকড হয়ে যেতে পারে, আপনার লাইসেন্স ক্যান্সেল হয়ে যেতে পারে। আর এক্সট্রা আওয়ার ওয়ার্ক করলে যদি লাইসেন্স ক্যান্সেল হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে কিন্তু নিয়ে যেতে পারে ইমিগ্রেশন অথরিটির পক্ষ থেকে, এবং ভবিষ্যতে আপনাকে ইংল্যান্ড থেকে রিমুভাল ডাইরেকশনের মাধ্যমে বের করে দিতে পারে। আমার হাতে 1 মিনিট সময় আছে। আপনি যদি এই রিমুভাল ডাইরেকশন থেকে বাঁচার জন্য অথবা কি রেমেডি সেখানে পেতে পারে, কিভাবে পাবে, প্রসেসটা সম্পর্কে একটু বলেন, কারণ অনেকেই এখন ডিটেইনড হচ্ছে, তারা বের হয়ে আসার জন্য কি করতে রিমুভাল পারে? ডাইরেকশনের ক্ষেত্রে যে বিষয়গুলো, যদি কোনো বাচ্চা কাচ্চা থেকে থাকে, ফ্যামিলি থেকে থাকে, ওয়াইফ যদি থেকে থাকে, সেগুলো হবে ব্যারিয়ার। আর আরেকটা হচ্ছে যদি কোনো মেডিকেল হেলথ ইস্যু থেকে থাকে, সেই মেডিকেল হেলথ ইস্যুকে ব্যবহার করে কিন্তু রিমুভাল ডাইরেকশনের এগেনস্টে স্ট্যান্ড করা যায়, এই বিষয়টি। ধন্যবাদ মোহিত ভাই, আপনি অনেক বিস্তারিতভাবে আলোচনা করেছেন আজকে আমাদের দর্শকদের জন্য রুয়ান্ডা অ্যাক্ট এবং অন্য যে প্রশ্নগুলো এসেছে। আপনার যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলার থাকে, একদম শেষ মিনিটে আছি আমি। দর্শক মণ্ডলী, আপনাদের উদ্দেশ্যে আইন হচ্ছে জীবনের জন্য মানুষ বেঁচে থাকার জন্য আইনের প্রতি শ্রদ্ধাশীল হই। একটি বিষয় আপনার সচেতন থাকবেন, আমি সবসময় বলে থাকি, বি গুড, ডু গুড, বি কাইন্ড, অ্যাভয়েড হিপোক্রেসি। তাহলেই কিন্তু আপনাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবনে আপনারা সুখী হতে পারবেন। ধন্যবাদ। ধন্যবাদ মোহিত ভাই, আমাদেরকে সময় দেওয়ার জন্য, আমাদের দর্শকদেরকে সময় দেওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ আলোচনা করবার জন্য। দর্শক, আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আজকের মতো আমাদেরকে এখানেই শেষ করতে হবে। দেখা হবে আগামী সপ্তাহে, আগামী বুধবার সন্ধ্যা 8টায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।